কলকাতা হাইকোর্টে মামলাকারী আইনজীবী হলফনামায় লিখেছিলেন 15 থেকে 19 মার্চ পর্যন্ত মাত্র 4 দিনে 46 জন আইএএস এবং আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে। সত্যিই তাই। আর বদলি হওয়া বিডিও, আইসি, ওসিদের সংখ্যাটা দাঁড়িয়েছে 256। স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিলেন মধ্যরাতের গুপ্ত তাণ্ডব। আজ অবশ্য কলকাতা হাইকোর্ট জোড়া বদলি মামলা যেভাবে খারিজ করে দিল, তাতে আদালতের ভরদুপুরের ভৎসনা বলা যেতেই পারে। এই পদটাকে সরাসরি পলিটিসাইজ করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচন কমিশন নিযুক্ত হতেন দেশের প্রধানমন্ত্রী, লিডার অফ অপোজিশন এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মিলে, একটা নিরপেক্ষতা ছিল। সেই আইনটাকে বদল করে প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেটের একজন এবং লিডার অফ অপোজিশন, অর্থাৎ প্রথমেই ব্যালেন্সটাকে নষ্ট করে দেওয়া। 2:1 অনুপাতে বিজেপি যাকে চাইবে সেই নির্বাচন কমিশনার হবে। সেই দিনই গণতন্ত্রের গোড়ায় কুঠারাঘাত হয়েছিল। আজকে আপনি যেটা বলছেন ঠিক, কিন্তু এই আপত্তিকর বদলটা তুমিও জানো, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আপত্তিকর। তাহলে মামলাটা এইটা নিয়ে করা উচিত। আমি বলছি, আমি আসছি তোমার প্রসঙ্গে ঢুকছি। যেহেতু তুমি মাঝখানে ইন্টারাপ্ট করলে, আশা করবো একটু এক্সট্রা টাইম দেবে। হ্যাঁ, আবার ইন্টারাপ্ট করবো, আবার এক্সট্রা টাইমও দেবো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বলা হচ্ছে যে ধরে নিতেই হবে যে সুষ্ঠু ভোটের জন্য বদলি, ব্যাখ্যা দিতে বাধ্য নয় কমিশন। কমিশনের কোনো অসৎ উদ্দেশ্য নেই। সায়ন্তন বসু বলছেন যে এই ভাষায় নির্বাচন কমিশনারকে কেউ কখনো আক্রমণ করেননি। আমরা কি জেমস মাইকেল লিন্ডোর ওপর যে ভাষায় তৎকালীন মুখ্যমন্ত্রী গুজরাটের নরেন্দ্র মোদী আক্রমণ করেছিলেন ভুলে যাব? জনসভায় বিজেপি নেতারা, শুধু শীর্ষ নেতা নয়, শীর্ষ নেতা সহ বিজেপি নেতারা বারবার বলতেন যে উনি ধর্মে খ্রিস্টান বলে, এবং কটাক্ষ করতেন যে সোনিয়া গান্ধীর সঙ্গে ওনার সম্পর্ক বলে ওনার একটার পর একটা সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করা হয়েছিল। বিজেপির তৎকালীন হোক বর্তমান প্রধানমন্ত্রীর একটা ভিডিও, অডিও কোথাও বার করুন যেখানে জেমস মাইকেল লিন্ডোকে এই ভাষায় আক্রমণ করা হয়েছে। এই ভাষায় কখনো আক্রমণ হয়নি। হ্যাঁ, আমি স্বীকার করছি। এই ভাষায় বলতে কি বলছেন? আমি বলছি জেমস মাইকেল লিন্ডোর সঙ্গে তখন বিভিন্ন নাম, কিন্তু আমি বলছি এই তুলনামূলক আলোচনা আমরা যাব না, আমরা আক্রমণটাকে দেখব। উইথ আ ভেরি সিরিয়াস নোট, দেখুন, ভোটের আগে নির্বাচন কমিশনের পদক্ষেপগুলোর তীব্র সমালোচনা করা এবং নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তোলার যে ট্র্যাডিশন, সেটা কিন্তু শুধু গুজরাট দেখছি না, এ রাজ্যেও বহু পুরনো। আমি এবিপি আনন্দের আর্কাইভ দেখছিলাম। আমি আর্কাইভে থাকা দুটো উদাহরণ দেব। 2006 সালে প্রয়াত সুভাষ চক্রবর্তীর একটা কথা নিয়ে ঠিক আজকের মতো, লক্ষ্য করুন, রাজ্য জোড়া বিতর্ক হয়েছিল। তবে হ্যাঁ, আমার পরের বক্তা শতরূপ ঘোষ নিশ্চয়ই বলবে যে তফাৎ আছে, তার কারণ এই আক্রমণগুলো গোটা দলের নির্বাচন প্রচারের অভিমুখ হয়নি এবং সার্বিকভাবে বামফ্রন্ট কিন্তু এই ইস্যুতে আন্দোলনেও নামেনি। পরের বক্তা শতরূপ। না দেখো সুমনদা, সেই কথাগুলো তো সত্যি। তাছাড়া আমি সেটাও খুব জোর দিয়ে বলবো না। আমি এটা মনে করি যে ইলেকশন কমিশন তো কোনো স্বর্গ থেকে দেবতাদের অ্যাপয়েন্ট করা কোনো নয়। তারা যদি কোনো একটা ভূমিকা পালন করে, তার বিরুদ্ধে কথা বলার অধিকার সমস্ত রাজনৈতিক দলের রয়েছে, আমারও রয়েছে, বিজেপিরও রয়েছে, তৃণমূলেরও রয়েছে, সবার রয়েছে। সুভাষ চক্রবর্তী যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে কোনো অসাংবিধানিক ছিল বলে আমার কানে তো অন্ততপক্ষে লাগলো না। তার থেকে বড় কথা, আমাদের যেটা দেবাশিস সঙ্গেও বলতে শুনছিলাম, দেবাশিস সেন বোধহয়, যে আমাদের সরকারের সময় এরকম ড্রাস্টিক ট্রান্সফারের প্রশ্ন কখনো আসেনি। 2006 আমার স্পেসিফিক্যালি মনে আছে, ইলেকশন কমিশনের মূলত যে সিদ্ধান্তটাকে নিয়ে তখন গন্ডগোল লেগেছিল তা হচ্ছে কোনো দেওয়াল লিখন তারা নিষিদ্ধ করে দিয়েছিল, যে সেবার ভোটে কোনো দেওয়াল লেখা যাবে না কোথাও। হ্যাঁ, এবং সেটাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলই প্রশ্ন করেছিল। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তখন খুব হাততালি দিয়েছিলেন। এখন ওনার দলকে দেওয়াল লিখন খুব খারাপ কাজ, সিপিএম কেন দেওয়াল লিখন করতো, এখন ওনার দলকেই দেখি লোকের বাড়ি দখল করে নিয়ে দেওয়াল লেখেন। যাই হোক, কিন্তু তা বাদ দিয়ে কখনোই অফিসার ট্রান্সফার ইত্যাদিকে নিয়ে খুব একটা প্রশ্ন কখনো ছিল না, আর এই ব্যাপারগুলোও ছিল না। আমি আজকে কতগুলো কথা এখানে বলছি যেটাকে নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের মনে আছে তাহিরপুরে ইলেকশনে তৃণমূল মিউনিসিপ্যালিটির ভোটে হারলো। বাংলার 108টা মিউনিসিপ্যালিটিতে একসঙ্গে ভোট হলো, একটাই তৃণমূল হারলো, তাহিরপুর। দুপুরবেলা ভোটের রেজাল্ট বেরোলো, বিকেলবেলা তাহিরপুর থানার আইসি ট্রান্সফার হয়ে গেল। আমি বলছি, উদাহরণটা আমি এই কারণে দিলাম, কোনো তৃণমূলের কোনো ব্লক সভাপতি, বুথ সভাপতি ট্রান্সফার হলো না, কিন্তু তৃণমূলকে জেতাতে না পারার ফলে বিকেলবেলা থানার আইসি ট্রান্সফারটা চলে আসলো। তৃণমূলের আইসি ট্রান্সফারগুলো, আধিকারিক ট্রান্সফারগুলো এইভাবে হয়।
এখানে তো আধিকারিক ট্রান্সফার নিয়ে কথা হচ্ছে, তৃণমূলের আধিকারিক ট্রান্সফারের আবার এইটা মডেল। এবং একটা party- একবার তোমায় ইন্টারাপ্ট করছি, আধিকারিক ট্রান্সফারের কথা তুমি বলছো, অরূপদা কিন্তু বলে গেছে, interrupt করলে সময় দিতে হবে। একদম একদম দেবো, কিন্তু আমি বলছি একটা জিনিস ভেবে দেখো, আজকে কলকাতা হাইকোর্টে বারবার যেটা আলোচিত হয়েছে এবং জাজেরা বলেছেন, ধরো রাজ্য সরকার যখন ট্রান্সফার করে কোনো একটা বদলিরই কারণ দর্শায়। Exactly. আজকে আমি নির্বাচন কমিশনের কাছে কারণ জানতে চাইছি, Exactly, সেই সঠিক একটা কথা। কারণও কি রাজ্য সরকার সঠিক কথা, আমি একদম এই জায়গায় আসছি, আমি একদম এই জায়গাতেই আসতে চাইছিলাম। আমি তার আগে just এটা বলে নিচ্ছি যে অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই যে আজকে অফিসার ট্রান্সফার হচ্ছে বলে একেবারে আদালতে চলে গেছে, একটা দল কতটা আইপিএস আইএএস পুলিশ নির্ভর, এর আর কতগুলো প্রমাণ পেলে তারপরে আমরা বিশ্বাস করবো যে তৃণমূল কংগ্রেস নামক কোনো রাজনৈতিক দল আসলে নেই, একেবারে পুলিশের ঘাড়ে চড়ে রাজত্ব করা কতগুলো মাফিয়া ক্রিমিনালদের প্ল্যাটফর্ম এটা। দ্বিতীয় কথা, তুমি এখানে যে কথাটা বলছিলে এখানে, আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কিভাবে ট্রান্সফার করেন? আরজি করকে নিয়ে আন্দোলন করেছে বলে লোকে ট্রান্সফার হয়ে যায়, অনিকেত মাহাতো ট্রান্সফার হয়ে যায়, আশফাকুল্লাহ নাইয়ারা ট্রান্সফার হয়ে যায়, আরজি করে ধর্ষণ খুনের প্রতিবাদ করেছে বলে। আপনি কিভাবে ট্রান্সফার করেন? ডিএচএ সরকারি কর্মচারীরা মিছিল করেছিলেন, দুপুরবেলা মিছিল করলেন, সন্ধ্যের পরে নবান্ন থেকে ট্রান্সফার অর্ডার চলে আসলো, দক্ষিণবঙ্গের যারা কোঅর্ডিনেশন কমিটির নেতা তাদের ট্রান্সফার হয়ে গেল উত্তরবঙ্গের জেলায়, উত্তরবঙ্গের যারা কোঅর্ডিনেশন কমিটির নেতা রাত্রিবেলা ট্রান্সফার অর্ডার চলে আসলো দক্ষিণবঙ্গের জেলায়। আপনার ট্রান্সফারের মডেল। পার্ক স্ট্রিটের ধর্ষণ আপনি আপনার দলের এমপি কাকলি ঘোষ দস্তিদাররা আপনারা চাপা দিতে চেয়েছিলেন, আপনার দলের এমপি নুসরাত জাহান সেই ধর্ষককে পালাতে সাহায্য করেছিল, দময়ন্তী সেনের মতো অফিসার সেটা হতে দেয়নি, আপনি দময়ন্তী সেনকে আপনি ট্রান্সফার করেছিলেন। এইটা হচ্ছে আপনার ট্রান্সফারের মডেল। কলকাতার পুলিশ কমিশনার ছিল এই প্রশ্নন্দা, আপনার বাড়িতে কালী পুজোর সময় খালি পায়ে ভোগের খিচুড়ি বিতরণ করছিল কলকাতার পুলিশ কমিশনার আপনার বাড়িতে গিয়ে। তার কদিন পরে গার্ডেন রিচে একজন এসআই খুন হলো, তৃণমূল কংগ্রেসের একটা তাপস চৌধুরী খুন হলেন। সরকারের পক্ষ থেকে তৃণমূলের পক্ষ থেকে চাপ থাকা সত্ত্বেও পচনন্দা মেড শিওর যে ওই একজন পুলিশ তার সহকর্মীর মৃত্যু যেন সেটা চাপা না পড়ে যায়, যেন অপরাধী গ্রেপ্তার হয়। কি হলো? পচনন্দা বুঝে গেলেন কালী পুজোর প্রসাদ বিলোলেও শনি ঠাকুরের দৃষ্টি এড়ানো যায় না, ওনার ট্রান্সফার হয়ে গেল। সুতরাং আপনার তো ট্রান্সফারের মডেল এইগুলো। লোকে যখন তার মানে সংবিধানস্থ দায়িত্বগুলো পালন করতে চায় তখন আপনি ঘাট ধাক্কা দিয়ে ট্রান্সফার করে দেন এবং তার কোনো কারণ দর্শান না। তবে আমি একটা কথা এখানে বলছি, আমি আমার কথাটাকে এটা বলে শেষ করছি সুমনদা, আমাদের অভিজ্ঞতা হচ্ছে এরকম কিছু ট্রান্সফার প্রতিবারই হয় ভোটের আগে, এবার বেশি হচ্ছে। তার কারণটা হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রত্যেকবার বিধানসভা ভোটে জিতেছে আমাদের রাজ্যে এবং তৃণমূল কংগ্রেস ধরে নিয়েছে আমরা অজেয়, অর্থাৎ প্রত্যেকটা জয়ের পরে ওদের অত্যাচার বেড়েছে, পুলিশের এই ভূমিকা বেড়েছে। আমি বলছি যে পাটুলি থানার এই ঘটনা, কদিন আগে এই পাটুলি থানা এলাকার একটা গুন্ডা থানার বাইরে তার ওয়ান্টেড লিস্টে নাম ছিল, সে গিয়ে খুন করে আসতো তৃণমূলের একজন কর্মীকে। ওই পাটুলি থানার ওসি যে তীর্থঙ্কর বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি ইজ মাই মা বলে ফেসবুকে ছবি পোস্ট করেছিলেন। হ্যাঁ, সুতরাং আমি বলছি এই যে প্রত্যেকবার তৃণমূল জিতছে, পুলিশের এই ভূমিকাগুলো সামনে আসছে, স্বাভাবিকভাবে ট্রান্সফারের সংখ্যা প্রত্যেক ইলেকশনে বাড়বে। কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বলছি যে শুধুমাত্র অফিসার ট্রান্সফার স্বচ্ছ নির্বাচনকে নিশ্চিত করে না। এই যে আজকে এতদিন হয়ে গেল পশ্চিমবাংলা ইলেকশন ঘোষণা হয়ে গেছে, এমসিসি লাগু হয়ে গেছে, বলতো পশ্চিমবাংলার কটা জায়গা থেকে অস্ত্র উদ্ধার করা হলো? একটা জায়গা থেকে করা হয়েছে এখনো পর্যন্ত। তো আমরা সবাই জানি পশ্চিমবাংলা বারুদের স্তূপের উপর বসে আছে, একটা জায়গাতেই ক্রিমিনালগুলোকে গ্রেপ্তার করা থেকে শুরু করে কোনো কাজ হয়েছে? সুতরাং প্রত্যেকবারই ইলেকশন কমিশন এসে ওদের একমাত্র কাজ হচ্ছে কিছু অফিসারকে এখান থেকে ওখানে ট্রান্সফার করা। এইটা করার মাধ্যমে দেখা যায় যে আমরা এবার দারুণ একটা ভোট করব, কিন্তু আলটিমেটলি ভোটের সময় পর্বতের মুশিক প্রসব হয়। অতএব আমি যে কথাটা এর আগের দিনও তোমার এখানে আলোচনায় বলছিলাম, বারবার করে আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের এইটাই বক্তব্য, কমিশন যা করছে কিন্তু ওই ভরসায় আমরা বসে থাকবো না। বুথে বুথে জনগণের বাহিনীকে নিয়ে বুথকে রক্ষা করতে হবে, ইলেকশন কমিশনের ভরসায় বুথ রক্ষা হবে না। পুলিশ অফিসার মানে কলকাতার কমিশনার মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোতে গেলে সেটা অত্যন্ত খারাপ কাজ, আমি ধরেই নিলাম। কিন্তু পুলিশ কমিশনার যদি একটি সংস্থার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং যেই নির্বাচন কার্যত গণভোটে পরিণত হয়েছিল সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে, সিএবির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার হয়ে তদবির করবেন এবং হেরে যাওয়ার পরে বলবেন অশুভ শক্তির জয় হয়েছে জগমোহন ডালমিয়ার কাছে, সেটা পুলিশের অত্যন্ত দেবশিশুমূলক নিদর্শন। সেই ব্যাখ্যা বামপন্থীরা দেবেন। তপন শুকুর নন্দীগ্রামে গণহত্যা করে পালাতে গিয়ে ধরা পড়েছিল, গণহত্যা করে ডেড বডি পাচার করতে গিয়ে। সেই তদানীন্তন এসপির বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছিল? মজিদ মাস্টার অ্যাবসকন্ডিং ছিল, সিপিএম এর রাজ্য কমিটির বৈঠক চলছিল, রাজ্য কমিটির বৈঠকে মজিদ মাস্টার ঢুকছিল, কলকাতার পুলিশ নগরপাল সেখানে উপস্থিত ছিল, কি ব্যবস্থা হয়েছিল? সিপিএম তো দেবশিশু, তাই সিপিএম এর থেকে এই প্রশ্নের উত্তর আমরা আশা করছি আমার থেকে। প্রথম কথা হচ্ছে যে প্রসূন মুখার্জি ইলেকশনের কমিশন বললো নন্দীগ্রামের উত্তাল পর্বে নাকি সিএবির ভোটটাই গণভোট। নন্দীগ্রাম হয়েছিল 2007-এ, সিএবির যে ভোটে প্রসূন
মুখার্জি কন্টেস্ট করেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে উনি খুশি হবেন প্রসূন মুখার্জি জিতলে, সেটা হয়েছিল 2006 সালে। এই আমি জাস্ট ধরিয়ে দিলাম। সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে বলে প্লিজ আমি কথাটা শেষ করিনি, কথাটা শেষ করিনি। সিঙ্গুরটা কবে হয়েছিল? সিঙ্গুর 2008 হয়েছিল, সরকার চলে গেল, কি বলে তারা চলে গেছিল। তাপসী মালিককে কোনটা কবে করেছিল? তোমার সালগুলোতে পারে, তোমার তো তারিখও আমি তো ইন্টারাপ্ট করিনি। আমি বলছি কি তাপসী মালিককে কবে খুন করেছিলাম তো আমি তোমায় জিজ্ঞেস করবো। তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক বললেন যে আমার মেয়েকে তৃণমূলের লোকেরাই খুন করে রেপ করেছিল। কেন বারবার ইন্টারাপ্ট করছো? এটা তুমি বলবে কবে তোমরা করেছিলে এই কাজটা। আমি ইন্টারাপ্ট করিনি। আলোচনা শুরু থেকে যদি এটা চলে তাহলে কিন্তু এরপর ওটা কথা বলতে অসুবিধা হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে তপন শুকুরের ক্ষেত্রে তদানীন্তন এসপির বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছিল? তপন শুকুরের ক্ষেত্রে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যবস্থাটা নিতে পারলেন না। তো কিন্তু নন্দীগ্রামে যারা গুলি চালিয়েছিল, যাদেরকে নাকি শুলে চড়াবেন বলেছিলেন মমতা ব্যানার্জি, তাদের প্রমোশন করেছেন সরকারে এসে। 2 নম্বর কথা, 3 নম্বর আমি কথাটা শেষ করে নি। আমাকে প্রশ্ন করলো, আরে এত বড় প্রশ্ন করলে আমাকে উত্তর দেওয়ার সময় দিতে হবে। মজিদ আর ও নিজেই বললো যে ইন্টারাপ্ট করলে টাইম এক্সট্রা দিতে হবে, ওই ইন্টারাপ্ট করছে তারপর থেকে। মজিদ মাস্টারের ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করছে, ভাই তোমার তৃণমূল অফিসে কান্দর ওডবোস করাবে, এমনি তো কর্পোরেশনের বেশি টিকিট দিচ্ছে না। মজিদ মাস্টার তখন প্রেস কনফারেন্স করে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন। সিপিএম কে প্যাথোলজিক্যাল লায়ার তো এমনি বলে না। এই যে জগমোহন ডালমিয়া ভার্সেস প্রসূন ব্যানার্জি ইলেকশনটা 17 টুক করে চালিয়ে দিল 2006 বলে। ইলেকশনটা হয়েছিল 29 জুলাই 2008। 29 জুলাই 2008 ভাই আবার বলা ভাই যেই রেফারেন্ডামে ভোট হয়েছিল বুদ্ধবাবু ইন্টারভেন করেছিলেন নিজে 29 জুলাই 2008 জগমোহন ডালমিয়া ব্যান হওয়ার পরে প্রসূন মুখার্জি সেবার এমনি সিএবি প্রেসিডেন্ট হয়েছিলেন। কেওড়াতলা শ্মশানে সত্যজিৎ রায় মারা যাওয়ার পর যারা পুলিশ কমিশনারকে যখন সমাজ বিরোধী বলে শাহাদা ট্রান্সফার হয়ে গেছিল, তখন পুলিশ কমিশনার ট্রান্সফার হয়েছিল, আর এখানে সমাজ বিরোধীকে গ্রেফতার করা তার ট্রান্সফার হয়েছে। ওই সময় শাহাদা আমি পরবর্তী বক্তার কাছে যাব। হ্যাঁ, কিন্তু মধ্যখান থেকে যেটা হলো, যেটা দেখলাম যে বিশ্বনাথ চক্রবর্তীর বক্তব্যের পর সাধারণত অরূপের প্রচুর প্রতিবাদ থাকে। এবারে আপাতত জগমোহন ডালমিয়া আর প্রসূন মুখোপাধ্যায় সেটা কেড়ে নিয়েছে। আমি বলছি এইখানেই কিন্তু আমাদের আলোচনার বিষয়টা। ধরো কথাটা ঠিক বললো, সত্যজিৎ রায় মারা যাওয়ার পরে ওই শ্মশান স্বপন না কিছু ক্রিমিনাল, সে পুলিশ কমিশনারকে শাহাদা বলে কাঁধে হাত রাখার ফলে জ্যোতি বসু সেই পুলিশ কমিশনারকে সরিয়ে দিয়েছিলেন। আর এখন আমরা আপনি দেখছি পারে না বলেই তো সরিয়ে দিয়েছিলেন। কেন অবুজ সিং মতো কথা বলছেন? কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে যে একটা ক্রিমিনাল একজন পুলিশকে খুন করার পরে সেখানে দাঁড়িয়ে ববি হাকিম সেটাকে ডিফেন্ড করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিবেদন যা ইতিমধ্যেই এই আলোচনায় উঠে এসছে সেটা হচ্ছে ফর্ম 6, যা নিয়ে কার্যত রণক্ষেত্র এবং গোটা দিন ধরে দফায় দফায় মুখোমুখি তৃণমূল ও বিজেপি একেবারে সিইও অফিসের সামনে। দেখুন, আমার রাজনৈতিক বক্তারা নিশ্চয়ই আমায় এই বিষয়টা বুঝিয়ে দেবেন। সেটা হচ্ছে গোটা বিতর্কটা হলো যে এই ভোটে জল মেশানো হচ্ছে, কিন্তু তথ্য কি বলছে? আমি বলছি অরূপের ব্যাখ্যা দেবে নিশ্চয়ই, সায়ন্তনবাবুও ব্যাখ্যা দেবেন। সেটা হচ্ছে এই আজকে একটা থলি করে হোক, সুটকেস করে হোক, কিংবা গাড়ি করে হোক, মানে গাড়ি ভর্তি যদি ফর্ম 6 কেউ নিয়েও আসেন, তাতেও যারা আজকে জমা দিলেন তারা কেউ এই ভোটে ভোট দিতে পারবেন না। অবাক হচ্ছেন তো? তথ্য কি বলছে যে আজকে যারা ফর্ম 6 জমা দিচ্ছে তারা এই ভোটে ভোট দিতে পারবে না। কেন? তার কারণ হচ্ছে প্রথম পর্যায়ে 27শে মার্চ এই নতুন ভোটারদের জমা দেওয়ার লাস্ট দিন হয়ে গেছে, এবং সেকেন্ড ফেজের অর্থাৎ 29শে এপ্রিল যে ভোটটা হবে তার ফর্ম 6 জমা দেওয়ার শেষ দিন ছিল 30 তারিখ। আমরা বসে আছি 31শে মার্চ। আমি বলছি এটা তো অলিক রঙ্গ। শতরূপের কাছে তৃতীয় ফান্ডামেন্টাল প্রশ্ন, আমি আরেকটা জিনিসও বুঝতে পারছি না। গোটা দিন সমস্ত সংবাদ মাধ্যমে ব্রেকিং নিউজ যাচ্ছে যে বিএলওদের বিক্ষোভ। আমি বলছি যে বিএলওদের বেশিরভাগ তো এখন তাদের কর্মক্ষেত্র অর্থাৎ স্কুল বা অন্য কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার কথা, তারা সিইও অফিসের সামনে বিক্ষোভ যাচ্ছে, তো কর্মক্ষেত্রে কে কাজ করছে? তারা কাজ করবে, কিন্তু আবার নতুন দীর্ঘদিন বাড়িতে বসে থেকে একটা মানুষ যে ভুলে যেতে পারে তার নাম শতরূপ নয়, তার নাম সায়ন্তনী, আমি ভাবতে পারি না। আমাকে প্রশ্ন করলে আপনি কেন বলা শুরু করলেন? আমার রেজাল্ট যাই হোক, আমার নাম শুনে আপনি বকতে শুরু করছেন কেন? আমাকে প্রশ্ন করলে আপনি কেন বকতে শুরু করছেন? আমি 0 হই আর 500 হই। আমি কথাটা যেটা বলছি, দেখো প্রথম কথা তুমি এটা বললে, এটা একদম সঠিক কথা। এসআইআর যখন শুরু হচ্ছিল তখন একবার ব্রাত্য বসু প্রেস কনফারেন্স করে বললেন, এ কি এত লোক বিএলও হিসেবে কাজে চলে যাবে, তাহলে আমার স্কুলগুলোর ক্লাস নেবে কে? আর এখন যখন বিএলওর কাজ শেষ হয়ে গেছে, এবার স্কুলে গিয়ে ক্লাস নেওয়ার কথা, তখন তৃণমূলপন্থী বিএলও রাস্তায় দাঁড়িয়ে চলছে না চলবে না করবে।
করেছে। এই গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে আমার আদৌ এটাও কি মাথায়- সবাই বিএলও? আমার তো সেই সন্দেহ আছে। Absolutely. কারণ শিক্ষকরা তো অথবা ক্লাসে ফিরেছে, পশ্চিমবাংলায় যেহেতু শিক্ষিতরা স্কুল- ক্লাসে ফিরেছে। হয় সেটা, অথবা পশ্চিমবাংলায় যেহেতু স্কুল ফুল উঠে গেছে সেহেতু বিএলওদের এখন এটাই কাজ হয়ে গেছে, শিক্ষকদের এখন এটাই কাজ হয়ে গেছে, তৃণমূলপন্থী বিএলও হয়ে ঘুরে বেড়ানো। দ্বিতীয় কথা, রাজ্য জুড়ে এত তৃণমূলপন্থী বিএলও, তারপরও এত লাখ নাম বাদ চলে গেল কি করে আমি তাও বুঝতে পারছি না। এখন যেটাকে নিয়ে কথা সুমন, দেখো অন আ ভেরি সিরিয়াস নোট, ফর্ম 6 জমা দিলেই কারোর নাম উঠে যায় না। কেমন? ফর্ম 6 জমা দেওয়ার পরে ইলেকশন কমিশনে যারা হিয়ারিং হয়, সব কিছু হয়, যেগুলো বলা হলো, তার পাশাপাশি যেটা হয় তা হচ্ছে ইলেকশন কমিশনে যারা আসে, যারা কিনা রাজ্য সরকারেরই বেসিক্যালি স্টাফ বা অনেক সময় আউটসোর্স করা থাকে এজেন্সিকে, তারা দেখবে একদম সফটওয়্যারে ফেলে দেখবে যে সেই নামগুলো অন্য কোনো রাজ্যে কি অন্য কোনো বুথে অলরেডি রয়েছে কিনা। নাহলে তো ইচ্ছে মতো তুমি আমি 5 জায়গায় নাম তুলে নিতে পারবো। সুতরাং ফর্ম 6 বস্তায় করে জমা দিলেই নাম উঠে যায়, ব্যাপারটা এরকম নয়। 3 নম্বর কথা, এটা নিয়ে যে যতই তর্ক করুক, এটা প্রমাণিত, রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে দেখিয়েছেন, ওই ব্রাজিলিয়ান মডেল থেকে শুরু করে বহু রাজ্যে বিজেপি জাল নাম ঢুকিয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের প্রশ্ন বরাবরই এটা থেকেছে, যে রাজ্যে বিজেপির সরকার, সরকারি কর্মচারীরা বিজেপির অধীনে, সেই রাজ্যে বিজেপি যা করাতে পেরেছে তা কেন পশ্চিমবাংলায় করাতে পারবে? এখানে আমি বলছি, এবং ব্যাপারগুলো কিরকম অদ্ভুত দেখো, আমি বাড়িতে বসে ফর্ম 6 অনলাইনে জমা দিতে পারি, কেউ জানতে পারবে না, হয়তো আমাকে ধরো বিজেপি দায়িত্ব দিয়েছে জাল নাম ঢোকানোর, বাড়িতে বসে জমা দিতে পারি, কেউ জানতে পারবে না। কিন্তু আমি বস্তায় করে জমা দিতে যাচ্ছি কখন? ঠিক যখন ওখানে তৃণমূলের বিক্ষোভ চলছে তখন। আমি বলছি এইগুলো না, আমি বলছি একটা রাজনৈতিক লড়াইটাকে না এরকম ছ্যাবলামির জায়গায় নামিয়ে আনলে কি হয়? বস্তায় করে জমা দেবোই বা কেন? লড়াই সত্যিকার এটাও সমান সন্দেহজনক। হ্যাঁ। এখন তো বিএলওর কোনো কাজ নেই, তাহলে সুমন আরামবাগ হাসপাতাল, একটা গোটা হাসপাতালের ডাক্তার, নার্স সহ সমস্ত স্টাফদের কি করতে তুলে নেওয়া হচ্ছে? যেখানে হিন্দু এলাকায় হিন্দুদের নাম বাদ গেছে, বিজেপি একটা কৌশল নিয়েছে, সেটা হলো ফর্ম 6 ভর্তি করো, এবং এগুলো হবে কি হবে না ইম্পর্টেন্ট নয়, টেনশন হিন্দুদের মধ্যে ডিফিউজ করার জন্য একটা কৌশল হতেই পারে যে ওগুলোকে জাস্ট নিয়ে আসা হয়েছে। আপনি মারাত্মক কথা বলছেন, অর্থাৎ যিনি ফর্ম ফিল আপ করছেন, এক সেকেন্ড, তিনিও জানেন না যে এই ভোটের Exact দিন time. শেষ হয়ে গেছে, শেষ দিন ছিল Exact 30 time, তারিখ। exact time. তাকে একটা সান্ত্বনা দেওয়ার সান্ত্বনা মতো পুরস্কার। হ্যাঁ। যেটা ইয়েতে যে ডক্টর মানে আরামবাগ হসপিটালের ডাক্তার এবং মেডিকেল স্টাফদেরকে ইলেকশন কমিশন তারা একদম নোটিশ ইস্যু করে, নোটিফিকেশন ইস্যু করে ইলেকশন ডিউটি থেকে রিলিভ করে দিয়েছে।